Okay. দেখা যাচ্ছে স্ক্রিন? Yes, sir. Yes, sir. Okay. Good morning, students. Hello, sir. Sir, I can't see হ্যাঁ, anything. শোনা যাচ্ছে তো? Good morning, sir. হ্যালো? Good morning, sir. Yes, sir. দেখা যাচ্ছে তো ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে ওকে, তো চলো স্টার্ট করি। টুডে we discuss a chemistry lab experiment which is proximate analysis of coal. Proximate analysis of a coal sample. একটা coal sample তার proximate analysis করা হবে। The analysis of coal is made by two types, that is proximate analysis and ultimate analysis. In our syllabus only proximate analysis is there. So now we discuss about the proximate analysis of coal. Coal is a primary solid fuel, fossil fuel. What is primary fuel? Primary fuel are the fuel which are obtained from nature, and which are secondary fuel. Secondary fuels are those fuels which are obtained from primary fuels. This coal sample is a solid fuel which is obtained from fossil fuel also. Coal sample has to be analyzed before using in various purpose like industries or any field to identify whether its quality is suitable or not for use only. যখন আমরা একটা কোল স্যাম্পলকে অ্যানালাইজ করব, দুটো প্রসেসে হতে পারে। একটা কি হতে পারে, যে প্রক্সিমেট অ্যানালিসিস আর একটা আলটিমেট অ্যানালিসিস। আমাদের সিলেবাসে অনলি এই প্রক্সিমেট অ্যানালিসিসটাই আছে। এই প্রক্সিমেট অ্যানালিসিস কার করব? কোল স্যাম্পেলের। এই কোলটা কি? এই কোলটা কি? এই কোল হচ্ছে একটা প্রাইমারি সলিড ফুয়েল। এটা কোথা থেকে পাওয়া যায়? মেইনলি ফসিল ফুয়েল থেকে পাওয়া যায়। এই প্রাইমারি ফুয়েলটা কি? তোমরা কিন্তু এই ফুয়েল সম্পর্কে অনেক ক্লাসই করেছো, তোমাদের অলরেডি সিলেবাসে এটা আছে। তো এরই একটা অ্যানালিসিস হবে কোল স্যাম্পলটার, তা সেটাকে আরেকবার দেখে নেব আমরা, যেটাকে আমরা ল্যাবেও করব। এটা প্রাইমারি ফুয়েল কাকে বলে তোমরা তো নিশ্চয়ই জানো, যেগুলো কি হয়, যে আমাদের এই নর্মাল নেচার থেকেই অবটেন করা যায়। তার মধ্যে কিছু কিছু ফুয়েল হতে পারে কি প্রাইমারি এবং সেকেন্ডারি। সেকেন্ডারি ফুয়েলগুলো কি হবে? যে সমস্ত ফুয়েলগুলো কি হবে, এই সমস্ত প্রাইমারি ফুয়েল থেকে তৈরি করা হবে, সেগুলোকে কি বলা হবে? সেকেন্ডারি ফুয়েল। এই প্রাইমারি and secondary fuels are different types like solid, liquid, gases. The example of solid primary fuels are wood, coal, etc., dung, and the secondary fuels are the coke, charcoal. যদি আমরা একটা সলিড প্রাইমারি ফুয়েল এবং সেকেন্ডারি ফুয়েলের এক্সাম্পল দেখি, প্রাইমারি ফুয়েল কি হতে পারে? আমরা সবাই চিনি, কি দেখি? কাঠ, কয়লা, গোবর, এইগুলো। আর কি হতে পারে? সেকেন্ডারি কি হবে? কোক, চারকোল, এগুলো হচ্ছে কি সেকেন্ডারি সলিড ফুয়েল। আর লিকুইড ফুয়েল কি হবে? যেখানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটোর ক্ষেত্রে এক্সাম্পল যদি দেখি, লিকুইড ফুয়েল হচ্ছে প্রাইমারি পেট্রোলিয়াম, আর সেকেন্ডারি ফুয়েল কি হবে? যেটা হচ্ছে কি ডিজেল, গ্যাসোলিন, কেরোসিন, এলপিজি,
কোলতার, এই সমস্ত ইথানল, এগুলো এই পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকেই মেনলি এই সমস্ত সেকেন্ডারি প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে। ইন দ্য different stage of petroleum crude oil, we can obtain only secondary fuel. The gaseous fuels are, the primary gaseous fuels is natural gas, and the secondary gaseous fuel are hydrogen, propane, methane, coal, and water gas, এই সমস্ত মেনলি সিএনজি আছে, সিএনজি আছে, এই সমস্ত গ্যাসগুলোকে কি বলা হবে? গ্যাসিয়াস ফুয়েল। কোন ক্যাটাগরিতে? সেকেন্ডারি ফুয়েলের ক্যাটাগরিতে। ঠিক আছে, এবার হচ্ছে কি দেখো যে পেট্রোলিয়াম আর পেট্রোল তো দুটো আলাদা, পেট্রোলিয়াম থেকে পেট্রোলটা তৈরি হচ্ছে স্যার, তাই তো? পেট্রোলিয়াম ক্রুড অয়েল যেটা হচ্ছে ডাইরেক্ট মাইন থেকে তোলা হচ্ছে, সেটা হচ্ছে পেট্রোলিয়াম ক্রুড অয়েল, সেটা পুরো পরিশোধন করা হয় না। যখন কি হবে, ওর বিভিন্ন রকম রিয়াকশন করা হয়, ডিস্টিলেশন করানো হয়, সেখান থেকে পেট্রোল পাওয়া যেতে পারে, ডিজেল পাওয়া যায়, কেরোসিন পাওয়া যায়, গ্যাসোলিন পাওয়া যায়। বুঝতে পারলো কি? তাহলে পেট্রোলিয়াম ক্রুড অয়েল আর পেট্রোল দুটো ডিফারেন্ট জিনিস। ইয়েস স্যার। তো এখানে in the coal sample we have to analysis the moisture, volatile matter, ash and the coal, এই জিনিসগুলো কার্বন কন্টেন্ট, এই চারটে জিনিস মেনলি এখানে আমরা অ্যানালিসিস করব। কেন করব? এই চারটে জিনিস অ্যানালিসিস করতে পারলে বুঝতে পারবো যে একটা কোল স্যাম্পেলের কোয়ালিটি কেমন হবে। By this experiment, we have identified the quality of the coal sample. This method is simple and quick, and is used primarily to determine the suitability of coal for cooking, power generation, or for iron ore smelting in the manufacture of steel. এটাকে মেনলি কি কাজে ইউজ করা যেতে পারে? যেখানে একটা কুকিং পারপাসে যে সমস্ত হিট জেনারেট হয়। এছাড়া কি হবে? বিভিন্ন রকম পাওয়ার সাপ্লাই। কোথায় পাওয়ার সাপ্লাই করা হয়? ধরো আয়রনের কোনো একটা কম্পাউন্ড বা ওর থেকে আয়রন এক্সট্রাকশন করা হবে। আয়রনের তো প্রচুর ওর আছে, সেগুলো থেকে কি হয়? আয়রন এক্সট্রাকশন করা হয়। সেই আয়রন এক্সট্রাকশনের ক্ষেত্রে মানে হিউজ হিট দরকার হয়, হিউজ পরিমাণ হিট দরকার হয়। সেই হিট গুলো কোত্থেকে পাবো আমরা? মেনলি এই কয়লা থেকে পাবো। তো কয়লার যদি কোয়ালিটি না আমরা বিচার করতে পারি, অর্থাৎ কোন কয়লা কতটা বেশি পরিমাণ হিট জেনারেট করবে সেটা যদি না আমরা ডিটারমাইন করতে পারলাম, সেক্ষেত্রে কোন কয়লাটা ইউজ করবো সেটা আমরা বুঝতেই পারবো না। তাহলে কম কোয়ালিটির যদি আমি কয়লা ইউজ করি, সেখানে আমার কস্ট বেশি পড়ে যাবে, টাইমও বেশি লাগতে পারে, তাহলে হিট প্রোডাকশনটা অনেক কম হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো কয়লার, যে কোনো কয়লা স্যাম্পেলের তার অ্যাশ কত আছে, ময়েশ্চার কত আছে, ভোলাটাইল মেটাল কত আছে, কার্বন কত আছে, এই চারটে জিনিস আমাদের অবশ্যই অ্যানালিসিস করতে হবে। তার উপর বেস করে আমাদের দেখতে হবে যে কোনটার কোয়ালিটি কত। ওকে, এটা কি বোঝা গেল? Yes, sir. Next, moisture. Moisture held within the coal itself is known as inherent moisture and its analysis. Moisture reduces the calorific value of coal, and considerable amount of heat is wasted in evaporating it during combustion. Moisture content should be as low as possible. Moisture যদি কোনো প্রকার কোল স্যাম্পেলে প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে কোল মানে কি, আমার কয়লার ভিতরে কি থাকা দরকার? বাঞ্ছনীয়, যেটাতে কার্বনের পরিমাণ খুব বেশি থাকা দরকার। কারণ কি? মেনলি কার্বনটা হচ্ছে বার্ন হবে, বার্ন হয়ে কি হবে? হিটটা জেনারেট হবে। তার মধ্যে যদি কোনো রকম ভাবে ময়েশ্চার এক্সট্রা ভাবে অ্যাড হয়ে থাকে, তাহলে কি হবে? ময়েশ্চার তো অনেক জায়গা ক্যাপচার করে ফেলছে, তাই না?
উপরন্তু কি হবে যে কয়লাটাকে পোড়ানোর সময় যে পরিমাণ এক্সট্রা হিট দরকার হচ্ছে সেই হিটটা কিন্তু এই ময়েশ্চারকে দূর করতে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, মানে কাজে লেগে যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে কয়লাটাকে যদি হিট করতেই হয় বা পোড়াতেই হয় এক্সট্রা ভাবে হিট দিতে হচ্ছে, যেটা কিনা কস্ট সাপেক্ষ। তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে যে কয়লার ভিতরে কি আছে, ময়েশ্চার কন্টেন্টটা খুব কম পরিমাণ হয় সেই কয়লার কোয়ালিটি তত বেশি হয়, এবং সেই কয়লাটাকে আমরা কোথায় ইউজ করতে পারবো, ইন্ডাস্ট্রিয়াল পারপাস বা আদার্স কোনো পারপাসে ক্ষেত্রে সেই কয়লাটা ইউজ করা যেতে পারে। তাহলে এক্সেস অফ ময়েশ্চার ইজ আনডিজারেবল ইন কোল। প্রথম কথা দেখবো কি কোয়ালিটি দেখার ক্ষেত্রে যে যে কোলের ময়েশ্চার কম সেটাকে আমরা ইউজ করব। ময়েশ্চার লোয়ার্স দ্য হিটিং ভ্যালু অফ কোল and takes away appreciable amount of the liberated heat in the form of latent heat of vaporization। তাহলে কি যখন আমরা কয়লাটাকে হিট করছি মানেটা কি, ফার্স্ট টাইম ময়েশ্চার মানে কি মেইনলি ওয়াটার ফর্মেশন, ঠিক আছে। তাহলে হিট করা মানে কি হবে, জলটা বেরোতে থাকবে। তাহলে জলটা বেরোনোর জন্য আমাকে কি দিতে হবে, হিট দিতে হবে। সেই হিটটা কোথা থেকে সাপ্লাই হবে বা সেই হিটটা কোথা থেকে গেইন করবে, মেইনলি ওই কয়লা থেকেই গেইন করবে। কারণ কি যখন আমরা ওকে পোড়াতে যাচ্ছি সেক্ষেত্রে কয়লাটা আগে আগুন লাগবে বা ফায়ার হবে, সেই ফায়ারিং থেকে হিটটা অ্যাবজর্ব করবে কে, ওয়াটার। হিট তখন ওয়াটারটা যখন হিট অ্যাবজর্ব করবে তখন ওয়াটারটা ভেপোরাইজ হয়ে বাইরে যাবে। বোঝা গেল? তাহলে আলটিমেট ওই যে হিটটাকে কমিয়ে দিচ্ছে কে, যে এই ওয়াটার যখন ভেপোরাইজ হচ্ছে তখন কিন্তু আলটিমেট হিটটাকে কমিয়ে দিচ্ছে, যতটা সাপ্লাই করছি সেটা পুরোটা ইউজ হচ্ছে না। এক্সেসিভ সারফেস ময়েশ্চার মে কজ ডিফিকাল্টি ইন দা হ্যান্ডলিং দা কোল। এটা স্বাভাবিক কথা, যখন হচ্ছে কোন রকম কোল স্যাম্পেলের ভিতরে এক্সেসিভ ময়েশ্চার থাকবে তাকে হ্যান্ডেল করা তো অত সোজা নয়, অর্থাৎ তাকে আমরা ইউজ করব না, কারণ ইউজ করলে ওটা হচ্ছে কস্টলি হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ বেশি পরিমাণে ইউজ করতে হবে আমাকে, আর হিটটাকে বেশি পরিমাণ দিতে হবে, অক্সিজেন সাপ্লাই বেশি করতে হবে পোড়ানোর জন্য, সবকিছু বেশি লাগছে, অর্থাৎ সবকিছুই বেড়ে যাবে। প্রেজেন্স অফ এক্সেসিভ ময়েশ্চার কুইঞ্চেস ফায়ার ইন দা ফার্নেস। যখন কি হবে, অর্থাৎ ফার্নেসের ভিতরে যখন কোল স্যাম্পেলের ভিতরে বেশি পরিমাণ ময়েশ্চার থাকবে, এই ময়েশ্চার থাকার ফলে কি হচ্ছে যে আগুন জ্বলার পরিমাণটা অর্থাৎ ফ্লেমটা কমিয়ে দেয়, আগুনটা ভালোভাবে জ্বলবে না, ঠিক আছে। যেহেতু হিটটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে নিজে ভেপোরাইজ হওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে কয়লাটা জ্বলবে না, অর্থাৎ ভালোভাবে বার্নও হবে না, আর হিটও বেশি পরিমাণ প্রডিউস হবে না। এটা কি বোঝা গেল ময়েশ্চারটা কি? Yes, sir. ওকে Yes, sir. ওকে, হ্যাঁ বলো, কেউ বলছে কিছু? চলো, No, sir. as content of coal is the non-combustible reduced lead after coal is burnt. This ash consists of inorganic metal like silica, alumina, iron oxide, lime, magnesia. Ash reduces the heating value of coal, reduces air supply in furnace, and also requires labor, that is called extra cost, for the regular disposal. Therefore, ash content of coal should be low as possible. Ash মানেটা কি হলো, যে অ্যাশ হচ্ছে গিয়ে মেইনলি এই যে কোল স্যাম্পেলের ভিতরে কি ফর্মে থাকে, বিভিন্ন রকম সিলিকা SiO2 যেটা বলি আমরা, অ্যালুমিনা Al2O3, আয়রন অক্সাইড, লাইম, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়া, এই সমস্ত জিনিসগুলো থাকলে কি বলা হবে, এদেরকে অ্যাশ বলা হবে।
যখন কোনো স্যাম্পেল কোল স্যাম্পেলের ভিতরে এই সমস্ত এক্সট্রা ইনঅর্গানিক মেটেরিয়াল প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে কোলের ভিতরে মেনলি কার্বনের পরিমাণ বেশি থাকার বদলে এদের পরিমাণ বেড়ে যাওয়ায় কোলের কোয়ালিটি কমে যায়। তো এখানে কি হচ্ছে, আরো কিছু দিয়ে হয়, এই কোল তাহলে যত পরিমাণ কোনো স্যাম্পেলে কম থাকবে তার কোয়ালিটি তত বেশি হবে। যখন এই কোলের ভিতরে অ্যাশের পরিমাণ বেশি থাকবে সেক্ষেত্রে কি হবে, অক্সিজেন সাপ্লাই অর্থাৎ এটাকে যদি বার্ন করতে যাই, অর্থাৎ কয়লাটাকে তখন পোড়াতে যাব, পোড়াতে গেলে তো আমাকে অক্সিজেন লাগবে, সেই অক্সিজেন গুলো কি হবে অত বেশি সাপ্লাই করা যাবে না। কারণ কি, এই সমস্ত কম্পাউন্ড গুলো অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে ফেলবে, যার ফলে কি হবে, যে পরিমাণ অক্সিজেন সাপ্লাই করছি সেই অক্সিজেন গুলো ফ্রিলি কোল স্যাম্পেলটাকে পোড়ানোর জন্য ইউজ হবে না। সেক্ষেত্রে কি হবে, তার কিছু পরিমাণ এই সমস্ত ইনঅর্গানিক কম্পাউন্ড কি করবে, রিয়াকশন করে ফেলবে, তাহলে পুরোটা সাপ্লাই হবে না। এই যে অ্যাশ কি হয়, মেনলি দুটো টাইপের হয়, ইনস্ট্রিক্ট অ্যাশ আর হচ্ছে এক্সট্রিনসিক অ্যাশ। এই দুটো রকম ভাবে অ্যাশ হয়। দ্য মিনারেল ম্যাটার originally present in vegetable matter from which the coal was formed is called intrinsic ash. It contains oxides of sodium, potassium, magnesium, calcium, silicon, etc. Intrinsic ashটা কি, যেটা হচ্ছে কি ভেজিটেবল মেটেরিয়াল গুলোর মধ্যে এগুলো প্রেজেন্ট থাকে। এগুলো কি ফর্মে থাকে, মেনলি সোডিয়াম বা পটাশিয়াম বলো বা ম্যাগনেসিয়াম বলো বা ক্যালসিয়াম বলো আর সিলিকন, এই সমস্ত কম্পাউন্ডের অক্সাইড হিসেবে কি হবে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, কি বললাম বোঝা যাচ্ছে? Yes, sir. অক্সাইড হিসেবে প্রেজেন্ট থাকে। দ্য মিনারেল ম্যাটার লাইক ক্লে বলো, জিপসাম, এই সমস্ত কি হয়, গেট মিক্সড আপ ডিউরিং মাইনিং and handling of coal constituents, the extrinsic ash which remains as a residue after the combustion হিসেবে থাকে, যেটা হচ্ছে কি ধরো ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, এই সমস্ত কম্পাউন্ড গুলো কি হয় যখন মিনারেল যখন মানে মেনলি মাইন থেকে তখন তোলা হচ্ছে জিনিসটা, তার সঙ্গে কি হয় জিপসাম বলো বা ক্লে এই সমস্ত মিশে থাকে, আর এগুলোকে পোড়ানোর পর মেনলি অ্যাশ হিসেবে বেরিয়ে আসে। সেগুলো কি ফর্মে থাকে, ক্যালসিয়াম সালফেট থাকতে পারে, ক্যালসিয়াম কার্বনেট হিসেবে থাকতে পারে, এগুলো অ্যাশ হিসেবে পড়ে থাকে। বোঝা গেছে কি বললাম আমি? Yes, sir. অ্যাশ যদি এক্সট্রা প্রেজেন্ট থাকে, the high percentage of ash is undesirable. It reduces the calorific value of the coal. সত্যি কথা বলতে যেমন যদি কোনো কয়লার মধ্যে এই অ্যাশের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে, কার্বনের পরিমাণ স্বাভাবিকভাবে কমে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে কমে যাওয়া মানে কি, তার ক্যালোরিফিক ভ্যালু স্বাভাবিকভাবে অটোমেটিক কমে যাবে, এটা তো স্বাভাবিক তাই না? তো সেদিক থেকে দেখতে গেলে যে কোল স্যাম্পেলের ভিতরে অবশ্যই কি করতে হবে, যে অ্যাশের পরিমাণ কম থাকতে হবে, তবেই কোলটার কোয়ালিটি ভালো হবে। In furnace grade, the ash may instick the percentage of air and lower the rate of combustion. যখন কি হবে এই অ্যাশের পরিমাণটা বেশি হয়ে যাবে তখন ফার্নেস অর্থাৎ যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কি হয় এই কয়লাকে ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়, ডিফারেন্ট টাইপ অফ হিট এনার্জি সোর্স হিসাবে, সেখানে কি করা হচ্ছে অক্সিজেন তো সাপ্লাই করা হয় একে পোড়ানোর জন্য, যেহেতু এই সমস্ত অ্যাশ গুলো কি হয় অক্সিজেনের প্রেজেন্সে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে ফেলে, অক্সিজেনটাকে নষ্ট করে ফেলে, যার ফলে সাফিসিয়েন্ট অক্সিজেন কিন্তু বার্ন হওয়ার জন্য পাওয়া যায় না, তাই ফার্নেসের ভিতরে অক্সিজেনের অভাব ঘটে। বোঝা গেল কি? তাহলে কমপ্লিট কম্বাসন ওখানে হবে না, সেক্ষেত্রে আমরা ফুল হিট জেনারেশন হবে না, অতএব রিয়াকশনটাও প্রসিড করবে না। High ash leads to large heat losses and leads to formation of ash lumps.
সত্যি কথা, যখনই বেশি পরিমাণ কি হবে, আমার অ্যাসের পরিমাণ বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে হিট লসটা খুব বেশি হবে, কারণ অক্সিজেন যেহেতু ওরা গ্যাদার করে নিচ্ছে সেক্ষেত্রে। এটা কি বোঝা গেছে অ্যাসের ব্যাপারটা? ইয়েস স্যার। হুম। এবার হচ্ছে নেক্সট, ভোলাটাইল ম্যাটার। Volatile matter is usually a mixture of short and long chain hydrocarbons, aromatic hydrocarbons, and some sulfur. এই যে ভোলাটাইল ম্যাটার, ভোলাটাইল কথার অর্থ কি? উদ্বায়ী, যেটা উড়ে যায়, তাই না? তাহলে এগুলো কি কোলের ভিতরে কি ফর্মে থাকে? ইন দ্য ফর্ম অফ লং চেন হাইড্রোকার্বন অ্যান্ড শর্ট চেন হাইড্রোকার্বন and aromatic hydrocarbon. এই যে লং চেন আর শর্ট চেন হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কি? মেনলি হাইড্রোজেন এবং কার্বন নিয়ে তৈরি লম্বা চেন, অর্থাৎ লং চেন, কার্বনের অনেক বড় শৃঙ্খল, যেখানে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে, সেই সমস্ত কম্পাউন্ডকে কি বলা হবে? হাইড্রোকার্বন। আরেকটা কি আছে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হুইচ আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন? অ্যারোমেটিক কথার অর্থ কি? মেনলি বেনজিন রিং থাকবে। বেনজিন ফর্মুলা কি? C6H6, সাইক্লিক ফর্ম একটা। এই বেনজিনের সঙ্গে যদি কোনো রকম হাইড্রোকার্বন যুক্ত থাকে, অর্থাৎ যেমন বেনজিনের সঙ্গে CH3 গ্রুপ, মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ, এগুলো সবই কিন্তু কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। যখন বেনজিনের সঙ্গে এই হাইড্রোকার্বন গুলো গ্রুপ হিসাবে অ্যাডিশন থাকবে, তখন তাকে কি বলা হবে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং লং ও শর্ট চেনের যে হাইড্রোকার্বন গুলো মিক্সার হিসেবে থাকে, এবং তার মধ্যে কিছু পরিমাণ সালফার যদি মিক্সার থাকে, কোথায় থাকবে না? এই কোল স্যাম্পেলের ভিতরে। সেগুলোকে কি বলা হবে? ভোলাটাইল ম্যাটার। Volatile matter of the coal is related to the length of the flame, smoke formation and ignition characteristics. যত কি হবে কোন একটা স্যাম্পেলের ভিতরে এই ভোলাটাইল ম্যাটারের পরিমাণ বাড়বে, সেক্ষেত্রে তার ফ্লেমের পরিমাণটা অনেক বেশি হবে এবং প্রচুর পরিমাণে ধোঁয়া তৈরি হবে। হ্যাঁ, এবং কি হবে? তার যে পুরানো ক্ষমতা, অর্থাৎ বার্ন হওয়ার ক্ষমতাটা কমে যাবে। কি বললাম? ভোলাটাইল মেটাল থাকলে কি হবে? বেশি ফ্লেমটা বেশি হবে, ধোঁয়াটাও বেশি হবে, এবং তার বার্ন হওয়ার ক্ষমতাটা কমে যাবে। হাই ভোলাটাইল মেটাল কোল গিভস লং ফ্লেম, এটা হলো, কিন্তু এই যে মেনলি ভোলাটাইল মেটাল কন্টেন্ট শুড বি লো, মিনিমাম 20% is required for ignition of coal. যদি কোনো একটা কোল স্যাম্পেলের ভিতরে মিনিমাম 20% ভোলাটাইল মেটার থাকে, তাহলে সেই কোল স্যাম্পেলটাকে পোড়ানো সম্ভব। বোঝা গেল? A high percentage of volatile matter indicates that the large proportion of fuel is burnt as a gas. যখন এই ভোলাটাইল ম্যাটারের পরিমাণটা অনেক বেশি থাকবে স্যাম্পেলের ভিতরে, দেখা যাবে সেই স্যাম্পেলটাকে যখন পোড়াবো, সেখানে বেশি পরিমাণ গ্যাস তৈরি হবে। আমার তো হিট দরকার, এক্সট্রা হিট দরকার, তাহলে এক্সট্রা হিটের বদলে যদি গ্যাস পেয়ে যাই, তাহলে কি হবে? এটা লস, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? মেনলি এই হিট পাওয়ার জন্য, এক্সট্রা ভাবে হিট পাওয়ার জন্য ভোলাটাইল মেটারের পার্সেন্টেজটাকে কম করতে হবে, কিন্তু সেটা কখনোই 20% এর নিচে নয়, মিনিমাম 20% রাখতে হবে। এটা কি বোঝা গেল? ইয়েস স্যার। হ্যালো, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে ফিক্সড কার্বন। Fixed carbon content of a coal is carbon found in the material which is after left after, হ্যাঁ বলো। স্যার বলছি ভোলাটাইল ম্যাটার 20% মিনিমাম ক্যান
কারণ কি এই সমস্ত ভোলাটাইল মেটার গুলো মেনলি কি হয় কোনো একটা স্যাম্পেলকে বার্ন হতে হেল্প করে। অর্থাৎ এই যে হাইড্রোকার্বন বলছি, লং চেন বা শর্ট চেনের যে হাইড্রোকার্বন বললাম কিংবা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এগুলো মেনলি ফ্লেমেবল, অর্থাৎ জ্বলতে পারে, জ্বলতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো যদি না থাকে তাহলে কয়লাটা অত সহজে আগুন ধরবে না। বোঝা গেল কি? তাহলে এগুলো যদি মিনিমাম কিছু পরিমাণ না থাকে, সেক্ষেত্রে কয়লা যদি না আগুন ধরে তাহলে আমি হিট পাবো কি করে? তাহলে হিটটা পেতে গেলে মিনিমাম কি করতে হবে, যে কয়লাটাকে অবশ্যই আগুন লাগাতেই হবে। তো আগুন লাগানোর জন্য কি করতে হবে, যে মিনিমাম এই 20% ভোলাটাইল মেটালের প্রেজেন্স থাকতেই হবে। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? ইয়েস স্যার। তুমি দেখবে হাইড্রোকার্বন, যেমন ধরো মিথেন গ্যাস বললাম না, মিথেন গ্যাস, বিউটেন গ্যাস, প্রোপেন গ্যাস, এগুলো কি হয়? এগুলো মেনলি কি হয়, ফ্লেমেবল না। আমাদের যে নর্মাল এলপিজি সিলিন্ডারে কি গ্যাস ইউজ হয়, নর্মাল বিউটেন গ্যাস ইউজ হয়, সেটা কি আগুন জ্বলছে। তাহলে কি হবে, এই সমস্ত মেটার যেখানে প্রেজেন্স থাকবে সেগুলো সেখানে কি হবে, মানে যেই জিনিসটাকে অর্থাৎ কয়লাটাকে আগুন জ্বলতে সাহায্য করবে, কয়লাটাকে বার্ন হতে হেল্প করবে। ঠিক আছে, তাহলে কি Yes, sir. ফিক্সড কার্বন কি? The fixed carbon content of the coal is the carbon found in the material which is left after volatile material are driven off. More the fixed carbon content, higher will be the calorific value of the coal. যখন কি হবে, কোনো একটা কোল স্যাম্পেলের ভিতরে এই যে বললাম অ্যাশ, ময়েশ্চার, ভোলাটাইল ম্যাটার, এই তিনটে যখন বাদ দিয়ে, এই তিনটেকে বাদ দিলে একটা কোল স্যাম্পেলের মধ্যে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি ফিক্সড কার্বন। এই ফিক্সড কার্বন তাহলে কি হলো, যে এক্সট্রা যেটা পড়ে থাকছে, কোনো একটা কোল স্যাম্পেলের ভিতরে যত পরিমাণ এই ফিক্সড কার্বনের পরিমাণ বাড়বে, সেই কোল স্যাম্পেলটার কোয়ালিটি তত বেশি। আমরা জানি কি টোটাল কয়লা কি পাওয়া যায়, 4 ধরনের কয়লা পাওয়া যায়, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিচ। এর মধ্যে কয়লার এর মধ্যে কার্বনের পরিমাণ হাইয়েস্ট আছে কোথায়, অ্যান্থ্রাসাইট জাতীয় কয়লার ভিতরে। ওই জন্য কি হয়, অ্যান্থ্রাসাইট জাতীয় কয়লাগুলো যখন পড়ে বা বার্ন হয় সেক্ষেত্রে বেশি ধোঁয়া তৈরি হয় না এবং ওখান থেকে বেশি পরিমাণ হিট জেনারেট করতে পারা যায়। মানে সেম পরিমাণ যদি কয়লা, ডিফারেন্ট টাইপ অফ কয়লা যদি বার্ন করা হয়, দেখা যাবে সেখানে অ্যান্থ্রাসাইটে যে পরিমাণ হিট জেনারেট হচ্ছে, আদার্স কয়লাতে কি হবে তার থেকে অনেক অনেক কম পরিমাণ হিট জেনারেট হচ্ছে। ঠিক আছে, তাই যখন একটা কোল্ড স্যাম্পেল ততটাই কোয়ালিটি বেশি হবে যখন তার ভিতরে এই কার্বনের পরিমাণটা বেশি থাকবে। হায়ার দ্য পার্সেন্টেজ অফ ফিক্সড কার্বন, গ্রেটার ইটস ক্যালোরিফিক ভ্যালু। অর্থাৎ সেই সমস্ত কম্পাউন্ড থেকে, সেই সমস্ত স্যাম্পেল থেকে বেশি পরিমাণ আমরা কি পাবো, হিট পাবো। তার ক্যালোরিফিক ভ্যালু তো অনেক বেশি হবে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? ফিক্সড কার্বন কি, তাহলে ময়েশ্চার কন্টেন্ট, অ্যাশ, ভোলাটাইল মেটার আর ফিক্সড কার্বন, এই চারটে জিনিসই অ্যানালিসিস করলাম। কিন্তু আমাদের সিলেবাসে মেনলি আছে কি ময়েশ্চার কন্টেন্ট এন্ড অ্যাশ, এই দুটোর ক্যালকুলেশন। অর্থাৎ কোন একটা কোল স্যাম্পেলের থেকে কি করে ওই দুটো ক্যালকুলেশন করবো, এটাই আমাদের আজকে ল্যাবের আলোচ্য বিষয়। এবং ল্যাবে যদি প্র্যাকটিক্যাল করা হবে তখন এই দুটোই অ্যানালিসিস করা হবে। বোঝা গেছে ব্যাপারটা কি বললাম এতক্ষণ? Yes, sir. Yes, sir. হ্যাঁ, তো এর নেক্সট পার্ট যেটা কি তোমার প্রসিডিওর কি বা কিভাবে করবে, ক্যালকুলেশন কি হবে, সেগুলো আমাদের রতিন স্যার আলোচনা করবেন নেক্সট এটা পার্টটাতে। তোমরা ভালো করে শোনো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, রতিন স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো,
স্যার মেবি স্যারের নেট প্রবলেম হচ্ছে। ও না, একটু ওয়েট করো। ওকে স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো? স্যার স্যার আপনার নেট প্রবলেম হচ্ছে স্যার। আমার আমার নয়, স্যারের কিছু No, sir, প্রবলেম you are হচ্ছে audible. সম্ভবত। হুম। রঞ্জিত স্যার তো আছেন? রবিশঙ্কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালিয়ে যাবো। এই না কিছু প্রবলেম হয়েছে নাকি গো? কি জানি না, বুঝতে পারছি না তো। এখন তো ছিলেন, এখন তোমাকে দেখলাম তো তো দেখতে পাচ্ছি না স্যারকে। না, শোনা তোমাকে যাচ্ছে তো কি? বলুন। শোনা এই যাচ্ছে? চলে হ্যালো? আসছেন স্যার। না হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তোমাকে শোনা যাচ্ছে কি? আমি শুনতে পাচ্ছি স্যার। শুভ স্যার কি কে? কি বলছেন বলুন। রতিন স্যার এসছেন। এখন কি না এখন কি রথিন নেবে না তুমি নেবে? রতিন এখন স্যার আমি নেবেন। নেব। আমাকে একটু ইয়ে করে দাও। ও সুদীপ স্যার, সুদীপ স্যার আছো? স্যার আছি আমি। ওই একটুখানি আচ্ছা, ক্লিয়ার? রথিন স্যারকে একটুখানি ইয়ে করে দাও না গো। হ্যাঁ, রথিন স্যারকে শোনা একটুখানি যাচ্ছে করে তো? দাও না গো, প্রেজেন্টার। শুভ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লিয়ারলি শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। না, হ্যাঁ, প্রেজেন্টার তোমাকে হয়ে গেছে। সুদীপ স্যার করে দিই। হ্যাঁ, ঠিক আছে করে দিয়েছে। থ্যাংক ইউ সুদীপ। থ্যাংক ইউ। গুড মাঝখানে মর্নিং একটু স্যার। প্রবলেম হয়ে গেছিল ওই জন্য। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, তাহলে প্রক্সিমেট অ্যানালিসিস অফ কোল, সলিড ফুয়েল কোল, তার প্রক্সিমেট অ্যানালিসিস করে আমরা কি কি বের করতে পারবো? না তার ময়েশ্চার কত আছে, অ্যাশ কত আছে, ভোলাটাইল ম্যাটার কত আছে, এগুলো সবগুলোই করা যেতে পারে। তো আজকে আমরা দুটো পার্ট এর থেকে অ্যানালিসিস করে ডিটারমিন করব। একটা হচ্ছে পার্সেন্টেজ অফ ময়েশ্চার আর একটা হচ্ছে অ্যাশ। তো এখানে আমি অ্যাপারেটাস গুলোকে একটু দেখাই। দেখো, এখানে আমাদের প্রথমেই লাগবে একটা ব্যালেন্স লাগবে, ডিজিটাল ব্যালেন্স, যেখানে আমরা কতটা এই সলিড ফুয়েল নিয়ে এক্সপেরিমেন্ট করব এবং তার অ্যানালাইসিস করব, সেটা মেজারমেন্ট করার জন্য, ওয়েট করার জন্য আমাদের একটা ব্যালেন্স লাগবে। এরপর একটা লাগবে আমাদের সিলিকা ক্রুসিবল, এটাকে বলা হয় সিলিকা ক্রুসিবল। ঠিক আছে? স্যার এই ক্রুসিবলটা কি হাই টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারে না? হ্যাঁ, একদম। এটা হচ্ছে এই সিলিকা ক্রুসিবল কেন নেওয়া হয় না, এটা কিন্তু এর মেল্টিং পয়েন্ট অ্যাবাভ 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? তো আমাদের এখানে যেহেতু কততে দেখলাম, এই ডিসকাশনের সময় আমরা দেখেছি এখানে অ্যাবাভ 700 ডিগ্রি বা 900 ডিগ্রির উপরে কিন্তু আমরা কি করছি, এটাকে হিট করতে হবে, তবেই আমরা এক্সপেরিমেন্টটা কমপ্লিট করতে পারবো। তাই সেরকম আমাদের একটা কন্টেনার নিতে হবে যেখানে এই ফুয়েলটাকে টোটালি কম্বাশন করার জন্য টেম্পারেচারটা হাই করব, তাতে যাতে যে কন্টেনারের মধ্যে নেব সেই কন্টেনার যেন ঠিক থাকে, সেটা হচ্ছে সিলিকা ক্রুসিবল। এটার টেম্পারেচার যে ক্যাপাসিটি সেটা কিন্তু অনেকটাই বেশি, কত অ্যাবাভ 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে ও কিন্তু ওর মেল্টিং পয়েন্ট, ওর গলনাঙ্ক। আচ্ছা, এরপরে আমাদের একটা দরকার ডেসিকেটর। এই ডেসিকেটর কি না, এই ডেসিকেটরের মধ্যে আমরা
যখন ওই ফুয়েলটাকে আমরা সলিড ফুয়েল যেটা কোলটা নিচ্ছি সেটাকে যখন ঠান্ডা করব, ঠান্ডা করার পরেও কিছু ময়েশ্চার থেকে যেতে পারে, তো সে সময় আমরা ওই ফুয়েলটাকে নিয়ে এই ডেসিকেটরের মধ্যে রাখলে এর মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড বা এই ধরনের কিছু কম্পাউন্ড ওর মধ্যে থাকে, যেটা কি করবে, এক্সট্রা ময়েশ্চার যেটা থাকবে সেটাকে অ্যাবজর্ব করতে পারে। অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড এরা কি করতে পারে, ময়েশ্চার অ্যাবজর্ব করে। তাহলে ওটাকে নিয়ে আমরা ওই ডেসিকেটর সহ যে ফুয়েলটাকে আমরা হিট করলাম ময়েশ্চারটাকে বের করে দেওয়ার জন্য, তাহলে যতটুকু ওর মধ্যে থেকে যাবে সেটা কিন্তু আমরা ডেসিকেটরের মধ্যে যদি রেখে দিই কিছুক্ষণ, তাহলে টোটাল ময়েশ্চারটা অ্যাবজর্ব করে ফেলবে। এটা হচ্ছে ডেসিকেটর। এরপর আমাদের লাগবে একটা পেয়ার অফ টংস। টংস মানে বুঝতে পারছো কি, এই যে গরম জিনিসটাকে আমরা ধরবো, ধরার জন্য কি আছে ওটা, পেয়ার অফ টংস। এরপর আমরা দিচ্ছি মাফল ফার্নেস, আমাদের দরকার হবে একটা মাফল ফার্নেস। এই ফার্নেসের আমরা কত টেম্পারেচার পর্যন্ত হিট করতে পারবো না, এখানে কিন্তু আমরা 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা টেম্পারেচার বাড়াতে পারবো। ঠিক আছে, এটার নাম হচ্ছে মাফল ফার্নেস। এরপরে আছে ইলেকট্রিক ওভেন। এটাতে আমরা কি করব না, এটার টেম্পারেচার ওই যে ময়েশ্চার যেটা, সেটা আমরা কত 110 প্রায় 100 এর কাছাকাছি টেম্পারেচার রে এখানে আমরা হিট করতে পারবো। ঠিক আছে, তো এটা ইলেকট্রিক ওভেন। তো এই কটা অ্যাপারেটাস কিন্তু আমাদের দরকার হচ্ছে। ফার্স্ট উই হ্যাভ টু নিড এ স্যার উইল ব্যালেন্স। হ্যাঁ, ইলেকট্রিক ওভেনে কত হিট জেনারেট করে স্যার? এটা 100 টু 150 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা খুব বেশি না, এটা ইনকিউবেটর, আমরা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে এখানে রাখতে পারি। ঠিক আছে, এখানে 110 বা 150 পর্যন্ত। ঠিক আছে, এটা যেভাবে এটাকে সেট করে নেওয়া হয় আর কি। মাফেল ফার্নেসটাই কিন্তু এখানে সবথেকে বেশি টেম্পারেচার হিট করে। ঠিক আছে, আচ্ছা, ওকে স্যার। এই ফার্নেস বা ইলেকট্রিক ওভেনের সঙ্গে, এই ফার্নেস বা ইলেকট্রিক ওভেনের সঙ্গে একটা ইয়ে থাকে আমাদের হিট কন্ট্রোলার, যেটাকে ওই পাওয়ারে প্লাগ অন করে আমরা সুইচ অন করি। এবং আচ্ছা, কোথাও একটা আওয়াজ আসছে, আরো থেকে একটু ইয়ে করবে, মিউট করবে। রূপ কয়াল তুমি একটু সাইলেন্ট করো, মিউট করে দাও। আচ্ছা, তাহলে তোমরা দেখতে পেলে আমাদের এই প্রক্সিমেট অ্যানালিসিস অফ কোল করতে গেলে আমাদের এই অ্যাপারেটাস গুলো কিন্তু লাগছে। ঠিক আছে, এবারে প্রসিডিওরে আমরা যাব। ফার্স্ট উই হ্যাভ টু ওয়েট অফ এমটি ক্রুসিবল ইজ টেকেন অন ওয়েইং মেশিন। আমরা প্রথম কি করছি না, ক্রুসিবল যেটা নিলাম সিলিকা ক্রুসিবল, সেটাকে আমরা ওয়েট করে নেব। তার ওয়েট কত হচ্ছে সেটা দেখে নেব। নেওয়ার পর সেটা আমরা কত ইন্ডিকেট করছি W1 দিয়ে। দেন কোল স্যাম্পল ইজ টেকেন ইন প্রি ওয়েট ক্রুসিবল অ্যান্ড ওয়েট এগেইন। তাহলে আমরা কি করলাম, এবার ওই ক্রুসিবলের মধ্যে আমরা যে স্যাম্পল কোল, সেই স্যাম্পলটাকে ওর মধ্যে নিচ্ছি, নেওয়ার পর আবার ওটার ব্যালেন্স এ করলাম আমরা, ওয়েট করে দেখলাম কত ওয়েট হলো। এই টোটাল ওয়েটটাকে আমরা W2 ধরছি। W2 এর মধ্যে কি কি আছে, তাহলে ক্রুসিবল প্লাস যে স্যাম্পল নিলাম সেটা। এরপর it is then kept in muffle furnace and heated at 105 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা নিয়ার অ্যাবাউট 1 আওয়ার এটাকে আমরা হিট করতে থাকলাম। ঠিক আছে, এটা ওপেন করে না, এটাকে রাখার পর এই মাফেল ফার্নেসের এই ডোরটাকে বন্ধ করতে হবে, করার পর এটাকে হিট করতে হবে। করার পর
এবার এটাকে আমরা কি করছি, ওই ফার্নেস থেকে বাইরে এনে ওটাকে ঠান্ডা করব। ঠিক আছে, ঠান্ডা করার পরেও আমরা কি করব, এটাকে একটা ডেসিকেটারের মধ্যে প্লেস করব এবং সেখানেও কিছুক্ষণ রেখে দেবো। কেন না, ওই টেম্পারেচার যখন 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 আমরা হিট দিয়েছি তখন ওর থেকে কিন্তু ময়েশ্চার কিছু বেরোতে থাকবে এবং তারপরেও কিছু থেকে গেলে সেটা যাতে টোটালি অ্যাবজর্ব হতে পারে ময়েশ্চারটা, সেই জন্য আমরা এটাকে এগেন কি করছি না, ডেসিকেটারের মধ্যে প্লেস করছি। করার পর এবার একটা সার্টেন টাইমের পর আমরা ওটাকে এবার ডেসিকেটার থেকে বের করে নেব, নিয়ে এবার ওটার কি করব, ওয়েট করব। ঠিক আছে, তো সেই ওয়েটটা আমরা কত দেখছি না W4। সাপোজ আমরা ওই ডেসিকেটার থেকে বের করে নেওয়ার পর যখন ব্যালেন্সে ওয়েট করলাম তখন W4 ওর ওয়েট দেখে নিলাম। এবারে আমরা আসবো ক্যালকুলেশন। তাহলে প্রসিডিওরটা দেখলে এখানে কি করলাম আমরা, খুবই ইজি প্রসেস। আমরা স্যাম্পেলটাকে নিলাম, প্রথমে ক্রুসিবলটাকে ওয়েট করে নিচ্ছি, নেওয়ার পর স্যাম্পেল যেটা থাকছে কোল যেটা যে স্যাম্পেল আমরা নিচ্ছি সলিড ফুয়েল, সেটা নেওয়ার পর টোটাল একবার ওয়েট করলাম। করার পর এবার এটাকে ফার্নেসের মধ্যে দিয়ে এটাকে হিট করলাম। হিট করার পর এটাকে ঠান্ডা করতে হবে, ময়েশ্চার কিছুটা বেরিয়ে যাবে এবং তারপরে টোটালি ময়েশ্চারটাকে ওই স্যাম্পেল থেকে টোটাল অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য আমরা এটাকে ডেসিকেটরের মধ্যে প্লেস করব। কিছুক্ষণ পর মানে যতক্ষণে মোটামুটি ওর ময়েশ্চারটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে, তারপর আমরা বের করে এবারে আমরা কি করছি, ওটা ওয়েট করছি। তাহলে আমরা এই যে স্যাম্পেলটা পাবো ওয়েট করে, তাহলে কি এর মধ্যে থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে কোনটা, ওর মধ্যে যে ময়েশ্চার ছিল সেটা। তাহলে এবারে ক্যালকুলেশনটা দেখি না, ওয়েট অফ এমটি ক্রুসিবল W1, এটা মোটামুটি একটা ডেটা দিয়ে আমরা রেডি করেছি। তোমরা ল্যাবে করার সময় এটা তখন যেভাবে স্যাম্পল নেওয়া হবে সেভাবে কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, তো ওয়েট অফ এমটি ক্রুসিবল W1 ইকুয়ালস টু 10.5 গ্রামস। ভালো করে একটু ফলো করবে। ওয়েট অফ ক্রুসিবল প্লাস কোল স্যাম্পল, সেটা ইকুয়ালস টু টোটাল আমরা দেখছি কত, 12.8 গ্রাম। এরপর ওয়েট অফ কোল স্যাম্পল বিফোর হিটিং, ওয়েট অফ কোল স্যাম্পল সেটা কত, তাহলে না টোটাল এই 12.8 থেকে আমাদের কত মাইনাস করতে হবে না, ক্রুসিবলটা মাইনাস করে নিতে হবে। তাহলে 12.8 মাইনাস 10.5 অর্থাৎ W2 মাইনাস W1 ইকুয়ালস টু W3। W3 কত না 2.3 গ্রাম, অর্থাৎ আমরা যে কোলটা নিলাম সেটা কত, 2.3 গ্রাম। ওয়েট অফ ক্রুসিবল প্লাস স্যাম্পল আফটার হিটিং ফর 1 hours at 105 to 110 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা 105 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করার পর এবারে আমরা কি করলাম, ওটাকে বাইরে এনে ওই ডেসিকেটারের মধ্যে রেখে তারপর টোটাল ময়েশ্চার বেরিয়ে যাওয়ার পর আমরা এবারে ওয়েট করলাম। সেখানে কত দেখছি না 12.7 গ্রাম ওয়েট হলো। তাহলে ওয়েট অফ কোল স্যাম্পল আফটার হিটিং কত না 2.2। বুঝে গেল? তাহলে এখান থেকে যদি আমরা এই যে 12.7 আর ওখানে যে হিট করার আগে যে টোটাল ওয়েটটা ছিল 12.8, তার থেকে আমরা 12.7 মাইনাস করলে আমরা যেটা পাচ্ছি কত, যদি এখান থেকেও করে দিই তাহলে কত 0.1 গ্রাম পাবো। আর যদি আমরা শুধু স্যাম্পলটার ওয়েট ক্যালকুলেট করি তাহলে 2.3 মাইনাস আফটার হিটিং কত 2.2, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা পাচ্ছি কত, লস ইন ওয়েট অফ স্যাম্পল ডিউ টু ময়েশ্চার
ওই স্যাম্পেল থেকে হিট করার পর যে টোটাল বেরিয়ে গেছে সেটা কত হচ্ছে তাহলে না 2.3 মাইনাস 2.2 ইকুয়ালস টু কত 0.1 গ্রাম। আমরা এটা কিন্তু দুটো ভাবে করতে পারি, একটা 12.8 মাইনাস 12.7 দিয়ে করতে পারি, তখন ওই ক্রুসিবলের সঙ্গে স্যাম্পেলটাকে একসঙ্গে বিফোর হিটিং অ্যান্ড আফটার হিটিং মাইনাস করছি, অথবা শুধু স্যাম্পেলের হিসাব যদি আমরা করি, অনেক ক্ষেত্রে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা শুধু স্যাম্পেলের হিসাব দিয়েও করতে পারি, আবার ক্রুসিবল সহ কিন্তু আমরা ওটাকে মাইনাস করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখছি কত, এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? এই ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে কি? Yes, sir. ইয়েস স্যার, আচ্ছা। ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখছি লস ইন ওয়েট অফ স্যাম্পল ডিউ টু ময়েশ্চার কত না 0.1 গ্রাম। এবারে তোমাকে বের করতে হবে কি না এটা পার্সেন্টেজে বের করতে হয়, ঠিক আছে? তো সেটা আমরা 100 আউট অফ 100 কত লস হলো সেটা দেখতে হবে। তো সেই অনুযায়ী আমরা কত দেখছি না 2.3 গ্রাম থেকে ওয়েট লস কত না 0.1 গ্রাম। তাহলে 100 এর মধ্যে কত হবে? পরিষ্কার ইউনিটারি মেথডেই কিন্তু এটা করা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম কি না ক্যালকুলেশন কমপ্লিট করলে আমরা দেখতে পাবো 4.35% ময়েশ্চার কিন্তু এর মধ্যে আছে, ঠিক আছে? তো ময়েশ্চার এর পরিমাণ কম বেশি থাকলে সেটার যে একটা এফেক্ট পড়ে মানে তার ক্যালোরিফিক ভ্যালুর উপরে, বা সেটা কতটা ভালো ফুয়েল, তার কোয়ালিটি কি আছে সেটার আগে তোমরা শুনে নিয়েছো। যদি ময়েশ্চার বেশি থাকে তাহলে সেক্ষেত্রে যে হিট আমরা জেনারেট করব সেটা কিন্তু নর্মাল যে টেম্পারেচারটা তৈরি হবে তাতে কিন্তু অনেকটাই ওই ময়েশ্চার কিন্তু আবার অ্যাবজর্ব করবে, ঠিক আছে? তাই সেক্ষেত্রে কিন্তু ক্যালোরিফিক ভ্যালুটা অনেক কমে যায়, ঠিক আছে? তাই আমাদের কিন্তু এই পার্সেন্টেজ অফ ময়েশ্চার কত সেটা কিন্তু ক্যালকুলেট করতে হয় কোলের কোয়ালিটির দেখার জন্য, ঠিক আছে? তো এভাবে আমরা কি করলাম না পার্সেন্টেজ অফ ময়েশ্চার কত সেটা ক্যালকুলেশন করলাম। এরপর আমাদের বাকি থাকলো কি না অ্যাশ। একইভাবে আমরা দেখো এখানে ময়েশ্চারের জন্য কিন্তু আমরা টেম্পারেচার কত দরকার হলো আমাদের না এটা 110 ডিগ্রি এর মধ্যেই কিন্তু আমরা মোটামুটি না ওয়াটার ভেপারাইজ হয়ে বেরোতে থাকে ময়েশ্চার। এই জন্য কিন্তু এটা টেম্পারেচারটা আমাদের এই 100 to 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হলেই ঠিকঠাক, এর থেকে বেশি দরকার হয় না। কিন্তু যখন অ্যাশ কন্টেন্ট কত সেটা ক্যালকুলেট করতে যাব তখন কিন্তু আমাদের টেম্পারেচারটা কিন্তু অনেক বেশি দরকার হবে। তো সেজন্যই আমরা কিন্তু মাফল ফার্নেসটাকে ইউজ করি। এর টেম্পারেচার কত অ্যাবাভ 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে করা যায়। তো এবারে দেখে নিই আমরা কি না অ্যাশ পার্সেন্টেজ কত সেটা ক্যালকুলেট কিভাবে, সেই প্রসিডিওরটা কি। প্রসিডিওর খুব বেশি কিছু আলাদা নেই, এখানে একই রকম, একটু দেখে নাও। তাহলে একইভাবে আমরা ওয়েট করে নিচ্ছি ক্রুসিবলটাকে। প্রথম আমরা ওয়েট করে নিচ্ছি ব্যালেন্সে, নেওয়ার পর আবার আমরা কি করলাম কোন স্যাম্পল ইজ টেকেন ইন প্রি ওয়েট ক্রুসিবল অ্যান্ড ওয়েট এগেন। আমরা সেকেন্ড টাইম কি করলাম স্যাম্পল নিয়ে ওই ক্রুসিবলের মধ্যে সিলিকা ক্রুসিবলের মধ্যে আমরা স্যাম্পল নিলাম, নেওয়ার পর আবার ওটার ব্যালেন্স করলাম, ওয়েট করে নিয়ে কত হচ্ছে সেটা নোট করলাম, সেটা W2। It is then kept in muffle furnace and heated at 700 degree to 750, বা এর থেকে একটু বেশি দিলেও অসুবিধা কিছু হবে না, তার কারণ টোটাল কম্বাসনটা দরকার। তো অ্যাশটা কি, অ্যাশটা হচ্ছে আনকম্বাসেবল যে ম্যাটার গুলো থাকে সেগুলো কি না তোমরা শুনেছো যে ক্যালসিয়ামের কিছু সল্ট আছে, ম্যাগনেসিয়ামের কিছু সল্ট আছে,
এরকম কিছু থেকে যায় যেগুলো কিন্তু টোটাল মানে মানে অ্যাশ হিসাবে সেটা কিন্তু থেকে যায়, ঠিক আছে। আর কার্বন যেগুলো থাকবে স্যার সেটা একটা কিন্তু কথা কার্বন বলার ডাইঅক্সাইড। ময়েশ্চার হ্যাঁ, মানে বাদ দেওয়া কোলটা না নতুন করে সেই প্রথমের স্যাম্পেলটাই নেওয়া হয়েছে? না না, আমরা যেটাতে করছিলাম সেটাই নিয়ে নেব, ঠিক আছে, সেটাই নিয়ে নিচ্ছি, অসুবিধা কিছু নেই তো, ওকে সেটা স্যার। নিলেও তো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এবারে আমরা কি করলাম, টেম্পারেচার 700 থেকে 750 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটাকে হিট করলাম, করার পর এবারে কিন্তু আমরা একইভাবে crucible is then taken out and cooled it in desiccator and wet again। তাহলে একইভাবে আমরা আবার ডেসিকেটরের মধ্যে দিয়ে টোটাল ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করানোর পর এবার আমরা কি করলাম, ওটাকে আবার ব্যালেন্সে ওয়েট করলাম, করার পর এবার তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা প্রসিডিওরটা কি দেখলাম, একই দেখলাম, স্যাম্পল নিলাম বা স্যাম্পল নেওয়ার পর নেওয়ার আগে আমরা ক্রুসিবলটাকে নিয়ে আগে ভালো করে ওটার ওয়েট করলাম, করার পর স্যাম্পল নিলাম, নেওয়ার পর একসঙ্গে ওয়েট করলাম, করে তারপর এবার একটা ফার্নেসের মধ্যে আমরা দিয়ে সেটাকে 700 থেকে 750 বা 800 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ওটাকে হিট করলাম, হিট কন্ট্রোলার থাকে সেটা দিয়ে আমরা হিট করলাম, করার পর এবার ওটাকে একটু কুল হতে দিতে, ঠান্ডা হতে দিতে হবে, দেওয়ার পর ওটাকে আমরা ডেসিকেটরের মধ্যে প্লেস করব, করার পর যখন টোটাল ময়েশ্চার অ্যাবজর্ব হয়ে যাবে কিছুক্ষণ পর আমরা ওটাকে নিয়ে এবারে কি করছি না ব্যালেন্সে ওয়েট করে নিলাম কত হলো। এক্ষেত্রেও দেখবে তোমরা ক্যালকুলেশন খুবই ইজি, একই রকম ভাবে দেখো ওয়েট অফ এমটি ক্রুসিবল 10.5 গ্রাম, ওয়েট অফ ক্রুসিবল কত, ওয়েট অফ ক্রুসিবল প্লাস কোল্ড স্যাম্পল নিয়ে হচ্ছে 13 গ্রাম। আচ্ছা, ওয়েট অফ কোল্ড স্যাম্পল বিফোর হিটিং শুধুমাত্র কোল সেটা কত ছিল না, আমরা টোটাল এই W2 থেকে W1 মাইনাস করলেই আমরা পেয়ে যাচ্ছি কত কোল নিয়েছি, সেটা 2.5 গ্রাম। আচ্ছা, ওয়েট অফ ক্রুসিবল প্লাস স্যাম্পল আফটার হিটিং ফর 1 আওয়ার এট কত না 700 to 750 ডিগ্রি সেন্টিগ্রেড, W4 ইকুয়ালস টু কত হচ্ছে না 10.745। এবারে আমরা কোল স্যাম্পলের হিসাবটা যদি করি তাহলে কত পাবো না 2.5 গ্রাম আমরা আগে পেয়েছিলাম এক্সপেরিমেন্ট শুরু করার ঠিক আগের মুহূর্তে যখন আমরা ওয়েট করেছিলাম তখন 2.5 গ্রাম, এখন দেখছি আফটার হিটিং সেটা কত না 2.255, ঠিক আছে। তাহলে লস ইন ওয়েট অফ স্যাম্পল ডিউ টু অ্যাশ কত না পয়েন্ট, যদি এটা করো যে 2.5 মাইনাস 2.255 ইকুয়ালস টু 2.245 গ্রাম, কত পেলে তাহলে 0.245 গ্রাম। তাহলে এখানেও একইভাবে আমরা পার্সেন্টেজ অফ অ্যাশ কত অর্থাৎ আউট অফ 100 গ্রাম কত পার্সেন্ট সেটা আমরা বের করতে পারবো কি না ওয়েট অফ অ্যাশ সেটা কত বের হলো না 0.245 গ্রাম ডিভাইডেড ওয়েট অফ কোল, টোটাল কোল কত না 2.5 গ্রাম নিয়েছিলাম ইন্টু 100 ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে দেখো ক্যালকুলেশন যদি করা হয় তাহলে আমরা পাবো 9.8%, স্যার অর্থাৎ হ্যাঁ বলো। স্যার বলছিলাম স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই ক্রুসিবেলটা বসিয়ে এই মেশিনটা টিয়ার করার অপশন নেই?
হ্যাঁ, দুটো অপশানই এই জন্য বলা হচ্ছে, যদি টিয়ারিং অপশন থাকে তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট কোল দিয়েই আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারবো, তখন ছোট হয়ে যাবে। ঠিক আছে, আমি হ্যাঁ, অপশন সবসময় ঠিক নাও থাকতে পারে, ঠিক আছে, ওই জন্য সবটাই কভার করা হচ্ছে একসঙ্গে। যদি টিয়ার অপশন থাকে তাহলে তুমি শুধু স্যাম্পলটা কত সেটা ক্যালকুলেট করে নিতেই পারো, ঠিক আছে। যদি না থাকে তখন তোমাকে কিন্তু এই টোটাল ক্রুসিবল সহ স্যাম্পল কত সেটাকে নিয়ে তোমাকে কিন্তু টোটাল ক্যালকুলেট করতে হবে। তো এই জন্য সবটাই কভার করে কিন্তু করা আছে এখানে, ঠিক আছে। স্যার বুঝতে এখানে পারলে যে ওয়েট অফ কোল বাকিরা? বলা আছে সেটার মধ্যে ময়েশ্চার আছে কি নেই? না, এখানে তোমার কিন্তু ময়েশ্চার ছাড়াই, মানে আগে যেটা করা হয়েছে সেটা নিয়ে করা হচ্ছে কিন্তু, বুঝতে পারলে, এটা ময়েশ্চার Okay, ছাড়া করা হচ্ছে কিন্তু। okay, sir. তাহলে আমরা কিন্তু পার্সেন্টেজ অফ অ্যাশ কত সেটা আমরা পেয়ে গেলাম কত না 9.8%। তাহলে বুঝতে পারলে যে পার্সেন্টেজ যত বেশি থাকবে, এখানে 9.8%, এখানে এই পার্সেন্টেজ যত বেশি থাকবে, তাহলে সেই ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু তত কি হবে, কমবে না বাড়বে? স্যার কমবে। হ্যাঁ, অবশ্যই কমবে। তার মানে কি, এটা বেশি আছে মানে নিশ্চয়ই সেখানে কার্বনের পরিমাণটা অনেক কমে যাবে, আর কার্বনের পরিমাণ কম হওয়া মানে তার ক্যালোরিফিক ভ্যালু কিন্তু অনেকটাই কমে যায়, যে ক্ষেত্রে ওই ডিফারেন্ট টাইপস অফ কোল যেগুলো তোমরা একটু আগে শুনছিলে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, হ্যাঁ, তো এর মধ্যে সব থেকে বেটার কোয়ালিটি যেটা আমরা ধরি তার মধ্যে অনেকটাই বেশি কার্বনের পার্সেন্টেজটা, অ্যান্থ্রাসাইট, ঠিক আছে। তো এভাবে আমরা কি করি না, কোলের প্রক্সিমেট অ্যানালিসিস করা হয়, ঠিক আছে। তাহলে আমরা কি কি এখানে বের করলাম, যে ময়েশ্চার পার্সেন্টেজ কত আছে আর অ্যাশ পার্সেন্টেজ কত আছে, ঠিক আছে। তো কারো বুঝতে অসুবিধা হয়েছে এক্সপেরিমেন্টটা? আমাদের ল্যাবে, না স্যার। আমাদের ল্যাবে হচ্ছে অফলাইনে যদি একটু সুবিধা হয় আমাদের কবে দেখে ক্লিয়ার করে, ঠিক আছে, তবু মাঝে একটু আধটু যারা আসছে তাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, এগুলো করা হবে, ঠিক আছে। এটা খুবই ইজি, খুব শর্ট টাইমেও হয়ে যাবে, তবে এটার সময় একটু সময় লাগে, কি আমাদের ওই টেম্পারেচার যেটা এই তোমার 700 থেকে 750 তে করা হচ্ছে, সে সময় একটু টাইম দরকার হয়, ঠিক আছে, হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা পর্যন্ত আমাদের একটু টোটাল কম্বাশনের জন্য একটু টাইম লাগে, ঠিক আছে। তো এভাবে তাহলে আমরা কি করব না, একটা সলিড ফুয়েল বা কোল নেব, তার টোটাল প্রক্সিমেট অ্যানালিসিস আমরা কিন্তু করতে পারবো, ঠিক আছে। প্রবলেম কিছু আছে এক্সপেরিমেন্টটাতে? না স্যার, অন্যগুলোর থেকে এটা সোজা লেগেছে। স্যার এটা খুবই easy। ক্যালকুলেশনটাও স্যার এটা হ্যাঁ, এটা তো শুধু পার্সেন্টেজ বের করা, তো ওই জন্য আউট অফ 100 কত, তোমার এত গ্রামের জন্য এত হচ্ছে, তাহলে আউট অফ 100 কত হবে, এটা করলে Yes, sir. এটা এমন কিছু একই, খুবই ইজি, ঠিক আছে। স্যার আমরা কোক গুলো চিনবো কিভাবে? হুম, কোনটা কি কোক স্যার চিনতে পারবো কিভাবে? সেটা তুমি কিভাবে চিনবে, নাকি না কয়লা? যে কার্বনের পরিমাণ দেয়, কার্বনের পরিমাণ দেয়। না কোক না কয়লা, কোনটা তুমি এ করতে চাইছো? মেনলি ওই জাস্ট কয়লার কথা বলছে ও, ওক না, জাস্ট কয়লার কথাই বলছে, কোন কয়লাকে- কয়লা। কয়লা বুঝতে গেলে তোমাকে ওই পার্সেন্টেজ অফ কার্বন, যেটা ওই যে চারটে বলছিলাম প্রক্সিমেট, আমাদের সিলেবাসে যদিও নেই ওটা, কি থাকে, ময়েশ্চার, অ্যাশ, কার্বন আর ওই ভোলাটাইল কম্পাউন্ড। তো এর মধ্যে কার্বনের পার্সেন্টেজটা যদি আমরা বের করি তাহলে বুঝতে পারবো যে এর ইয়ে কিরকম, ঠিক আছে, কোয়ালিটি কিরকম, বা কত পার্সেন্ট থাকলে সেটা আমরা অ্যান্থ্রাসাইটে ফেলতে পারি, কত পার্সেন্ট থাকলে সেটা বিটুমিনাসে ফেলতে পারি, এভাবেই দেখে আমরা আলাদা করতে পারি, ঠিক আছে। ওকে স্যার। তাহলে ঠিক আছে, এর লেখাটা দিয়ে দেওয়া হবে তোমাদের, ঠিক আছে। আর লেখা দিতে কোনো বাকি নেই তো, সবাই সব লেখা পেয়ে গেছো তো? ইয়েস স্যার পেয়ে গেছি। আচ্ছা, আর তোমরা ভিডিওগুলো কিন্তু মানে ভিউয়ার্স অনেক কম, ভিডিওগুলো একটু দেখো আর শেয়ার করো বন্ধুদেরকে একটু, সবাই দেখার জন্য, ঠিক আছে। যদি অসুবিধা হয় এখানে, তারপরে গিয়ে তোমরা ইউটিউব ভিডিওগুলো একটু দেখে নাও, ফোল্ডার এক জায়গায় করা আছে সব, ঠিক আছে। তারপরেও যদি অসুবিধা হয় তোমরা একটু আমাদের কল করেও
করতে পারো কোয়ারিজ কিছু থাকলে, ঠিক আছে? বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তো একটা জিনিস দেখলে তার থেকে বেরোবে না, ঠিক আছে? পিপিটিটা দিয়ে দেওয়া হবে গ্রুপে, আর লেখাটাও দিয়ে দেওয়া ওকে হবে। স্যার। ঠিক আছে, তাহলে মোটামুটি সবই ঠিক আছে, এটা সোজা, খুবই এক্সপেরিমেন্টটা চেষ্টা করো, যদি না হয় তখন জিজ্ঞেস করো। হ্যাঁ, ওকে স্যার, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ আমরা লিভ করছি, ঠিক আছে? ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার।